পৃথিবীর কোন দেশের সেন্ট্রাল ব্যাংকে ঢুকতে পারছে অবাধে? কোন দেশে? ওবায়দুল কাদের সাহেব বলেছেন যে সাংবাদিকরা বাংলাদেশ ব্যাংকে ঢুকবে কেন? বাংলাদেশ ব্যাংক কি নিষিদ্ধ পণ্য? বাংলাদেশ ব্যাংক কি কোনো একেবারে রেস্ট্রিক্টেড ক্যান্টনমেন্ট? আর বাংলাদেশ ব্যাংক তো জনগণের আমানত রক্ষাকারী একটি প্রতিষ্ঠান। এটা তো সবসময় অ্যাকাউন্টেবিলিটির মধ্যে থাকবে। এখানে তো সাংবাদিকরা যেতে পারে। সাংবাদিকরা তো আর দুবাইয়ে বাড়ি করেনি, সাংবাদিকরা তো কেউ মালয়েশিয়ায় বাড়ি করেনি, সাংবাদিকরা তো কেউ কানাডায় বাড়ি করেনি। তো তাদেরকে ভয় কেন? ওবায়দুল কাদের সাহেব, আপনি এসব কি কথা বলছেন? তো এই যে ঢুকতে না দেওয়ার মধ্যেই তো রহস্য লুকিয়ে আছে। এবং ওবায়দুল কাদের সাহেব, আপনি আর কতদিন লুকিয়ে রাখবেন? এক ক্ষুধায় জরাজীর্ণ ক্লিষ্ট নারীর মুখে লিপস্টিক দিলে যে অবস্থা হয়, শেখ হাসিনার উন্নয়ন হচ্ছে সেই ধরনের। ওই ধরনের নারীকে সাজগোজ করালে যে দৃশ্য লাগে, বাংলাদেশের অর্থনৈতিক দৃশ্য, সেই রুগ্ন ক্লিষ্ট নারীকে প্রসাধন চর্চিত করলে যেমন লাগবে বাংলাদেশের অর্থনীতি, তেমনি রুগ্ন ক্লিষ্ট প্রসাধন চর্চিত একটি অর্থনীতি। তো এই সকল যে আজকে অর্থনৈতিক যে লোপাটের যারা মূল হোতা, এই অলিগার্করা কারা? এই অলিগার্করা তো সবই এমপি, মন্ত্রী এবং আওয়ামী লীগের যারা ডার্ক সাইডের নেতা, তাদেরই তো আত্মীয় স্বজন। এবং এদের মধ্যে থেকেই আজকে বিভিন্ন জায়গায় মাফিয়ারা তৈরি হয়েছে। আপনার কালকে ওবায়দুল কাদের সাহেব বলেছেন যে সাংবাদিকরা বাংলাদেশ ব্যাংকে ঢুকবে কেন? বাংলাদেশ ব্যাংক কি নিষিদ্ধ পণ্য? বাংলাদেশ ব্যাংক কি কোনো একেবারে রেস্ট্রিক্টেড ক্যান্টনমেন্ট? আরে ক্যান্টনমেন্টও তো প্রয়োজনীয়, মানুষ যদি একজন বৈধ মানুষ হয় সেদিক দিয়ে চলাচল করতে কোনো অসুবিধা হয় না। আবার দেখেছি যে বনানীর গেট থেকে কাফরুলের গেট, এই রাস্তাতে তো কোনো চেকই করে না ক্যান্টনমেন্ট। যদিও বিশ্বের সব দেশেই ক্যান্টনমেন্ট রেস্ট্রিক্টেড। আর বাংলাদেশ ব্যাংক তো জনগণের আমানত রক্ষাকারী একটি প্রতিষ্ঠান। এটা তো সবসময় অ্যাকাউন্টেবিলিটির মধ্যে থাকবে। এখানে তো সাংবাদিকরা যেতে পারে। সাংবাদিকরা তো আর দুবাইয়ে বাড়ি করেনি, সাংবাদিকরা তো কেউ মালয়েশিয়ায় বাড়ি করেনি, সাংবাদিকরা তো কেউ কানাডায় বাড়ি করেনি। তো তাদেরকে ভয় কেন? ওবায়দুল কাদের সাহেব, আপনি এসব কি কথা বলছেন? আপনাদের যে মাফিয়ারা এই দেশের মানুষের, জনগণের পকেট কেটে যে টাকাগুলো নিয়ে আজকে অর্থবিত্তের মালিকতে পৃথিবীর সব জায়গায় তারা বিত্ত বিলাসে মগ্ন রয়েছে, তাদের কথা যেন জনগণ জানতে না পারে, দেশবাসী অথবা আন্তর্জাতিক সম্প্রদায় জানতে না পারে। এই কারণেই সাংবাদিকদেরকে বাংলাদেশ ব্যাংকে ঢুকতে দেওয়া হচ্ছে না বা হবে না বলে বিধিনিষেধ জারি করা হচ্ছে। ঘটনা তো নিশ্চয়ই ঘটেছে, না হলে ভারতীয় একটি পত্রিকা তার বিলিয়ন বিলিয়ন ডলার এখান থেকে হ্যাক হয়ে গেছে লিখলো। বাংলাদেশ ব্যাংক একটা স্টেটমেন্ট, বাংলাদেশ ব্যাংক চাকরি করে, সরকারের চাকরি করে, সরকার যা বলবে তাই শুনতে হবে, তারা সেটা দিয়েছে। কিন্তু মূল ঘটনা আড়াল করে কি রাখা যাবে? সাংবাদিকদেরকে ঢুকতে না দিয়ে কি আপনি, ওবায়দুল কাদের সাহেব, কতদিন আপনি মুখ লুকিয়ে রাখতে পারবেন, এটাকে ঢেকে রাখতে পারবেন? যে নাশকতার কথা একজন অর্থনীতিবিদ বলেছেন, সেই নাশকতা তো এখন দিনকে দিন স্পষ্ট হচ্ছে যে নিশ্চয়ই সেখান থেকে বিলিয়ন ডলার হ্যাক হয়ে চলে গেছে। আর এটা তো নতুন কিছু নয়, এটা তো দৃষ্টান্ত আছে, কয়েক বছর আগে তো হয়েছিল তাই। 800 কত কোটি টাকা, 810 মিলিয়ন ডলার এখান থেকে চলে গেল, এবং এখন তার কোনো রিপোর্ট দিতে পারেনি বাংলাদেশ ব্যাংক। এটার কোনো সুস্পষ্ট ব্যাখ্যা জনগণের সামনে উপস্থাপন করতে পারেনি। তো এই যে ঢুকতে না দেওয়ার মধ্যেই তো রহস্য লুকিয়ে আছে। এবং ওবায়দুল কাদের সাহেব, আপনি আর কতদিন লুকিয়ে রাখবেন? আপনাদের লুকোনো অনেক জিনিস বিভিন্ন ভাবে প্রকাশিত হয়ে পড়ছে। আপনি স্টেটমেন্ট দিয়ে, বক্তব্য দিয়ে কতদিন আর বিরোধী দলকে কষে গালাগাল দিয়ে আপনি নিজেদের যে যারা এই
মাফিয়া চক্র যে সৃষ্টি হয়েছে তাদেরকে কতদিন আপনি লুকিয়ে রাখতে পারবেন? এই কলঙ্ক কতদিন আপনি ধরে রাখতে পারবেন? এটা আপনি পারবেন। আপনি যে কথাটা বলেছেন যে ওখানে ঢুকতে হবে কেন, এইটা তো একেবারেই দামক সরকারের বহিঃপ্রকাশ ঘটেছে আপনার এই কথার মধ্যে। আর শত শত বছর আগে ইংল্যান্ডের পার্লামেন্টের কাছে জবাবদিহি করতে হতো রাজাকে টাকা পয়সা খরচের জন্য। টাকা পয়সা বরাদ্দ দিত পার্লামেন্ট, অর্থাৎ জনগণের যে খাজনা দেয় তার একটা জবাবদিহিতার বিষয়টা খুব নতুন নয়, এটা অনেকদিন আগে। উন্নত দেশগুলো যেখানে গণতন্ত্রের চর্চা অনেক পুরনো, সেখানে একতরফা ভাবে এক নায়ক যথেচ্ছাচার করতে পারত না। এই জন্য পার্লামেন্টের রাজার অনেক রক্তক্ষয় হয়েছে, কিন্তু বিজয় হয়েছে পার্লামেন্টের, গণতন্ত্রের। এবং যথেচ্ছাচার খরচ এটা রক্ষিত হয়েছে পার্লামেন্টের কাছে জবাবদিহিতার কারণে। আর আপনারা তো আছেন একেবারে আদিম সমাজ, ওবায়দুল কাদের সাহেব, আপনারা তো কিছুই মানতে চান না। শুধুমাত্র নিজেদের লোকরা অর্থ বৃত্তে টাকা পয়সায় যাতে 14 পুরুষের আর কিছু করতে না হয় সেই ব্যবস্থা করছেন এই আর্থিক কেলেঙ্কারিগুলো একটার পর একটা করে। জনগণের টাকা পয়সা লুটে নিয়ে একেবারে কয়েক জেনারেশনের নিরাপত্তা, আর্থিক নিরাপত্তা আপনারা নিশ্চিত করছেন। আমাদের পায়ের নিচে মাটি নেই, আমরা কিসের উপর দাঁড়িয়ে আছি আমরা নিজেরাই সেটা বলতে পারবো। শুধু ব্যাংক খাত থেকেই 12,000 কোটি টাকা লোপাট হয়ে গেছে 15 বছরে। এটা আমার বক্তব্য না, এটা সিপিডির বক্তব্য। একটি মানে যারা আর্থিক সমীক্ষা করে এই ধরনের একটি একাডেমিক প্রতিষ্ঠান, তারা বলেছে অর্থাৎ আমাদের জিডিপি 12% নাই হয়ে গেছে। এটা ভাবা যায়? এটা কল্পনা করা যায় যে 92,000 কোটি টাকা ব্যাংক খাত থেকে শুধু লোপাট করেছে। এরা কারা? এরা সবাই ক্ষমতা ঘনিষ্ঠ মানুষ, আওয়ামী লীগের লোকজন বা আওয়ামী লীগের অর্থ প্রদানকারী, আর্থিক সহায়তাকারী, অথবা তাদের দ্বারা দলের যারা আজকে অর্থবিত্তের মালিক হয়েছেন তারা। আজকে ঋণ খেলাপি 1,56,000 কোটি টাকা। এদের মানে একটি আর্থিক প্রতিষ্ঠান বলছে যে এদের প্রায় 90% হচ্ছে ক্ষমতা ঘনিষ্ঠ লোকেরা, ক্ষমতাসীন লোকদের এরা নিকটজন, এরা ঘনিষ্ঠজন। 1,56,000 কোটি টাকা। 2008 সালে ছিল মাত্র 22,000 কোটি টাকা। তো মানে একটি দেশের উন্নয়ন করে তো সব দিক থেকে মানুষের উন্নতি, দেশের উন্নতি। আমাদের আর্থিক অবস্থা সচ্ছল, আমাদের ব্যাংকগুলো ভায়াবল, আমরা ব্যবসা বাণিজ্যে খুবই চরম উৎকর্ষতা লাভ করেছি, এমন তো না। উৎকর্ষতা কথা এখন আমরা যে ইনভেস্ট করবো বা যারা ইনভেস্ট করবে বিদেশিরা দেশিরা, সেই ইনভেস্ট করার জন্য যে প্রয়োজনীয় যন্ত্রপাতি নিয়ে আসতে হয়, সেটা কেনার জন্য তো ডলার নেই। প্রায় $50 বিলিয়ন উধাও করে দেওয়া হয়েছে। এখন তলানির দিকে চলে আসছে, মাত্র নাকি $13 বিলিয়ন রয়েছে সরকারের ভাষায়। কিন্তু মানে যারা সচেতন জনগণ, বিজ্ঞ মানুষ, তারা বলছেন তা নয়, আসলে $7-8 বিলিয়ন রয়েছে। এর মধ্যে বিদ্যুৎ খাতের পাওনা পরিশোধ করতে $4 বিলিয়ন চলে যাবে, তাহলে তো তলানিতে। তাদেরকে কিছু আর্থিক সহায়তা দলের পক্ষ থেকে দেশনায়ক তারেক রহমানের তার উদ্যোগে এটি এখানে করা হবে। এটা খুবই দুঃখজনক। এখানে আমাদের জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক, সাবেক ছাত্র নেতা শহীদুল ইসলাম বাবুল আপনাদের আজকে এই যে অনুষ্ঠানের বিষয়টি আপনাদের উপস্থাপন করেছেন, বলেছেন এক মর্মান্তিক পরিস্থিতির মধ্যে এই দেশ তার দিন অতিক্রম করছে। অতিক্রান্ত দিন কোনটি শুভকর নয়। এক ঘন তমিশ্রা আমাদেরকে ঢেকে রেখেছে। জীবন এবং সম্পদের কোনো নিরাপত্তা নেই।
একজন সামান্য লেবার শ্রমিক কাজ করছে এক জায়গায়, পাঠানো এজেন্টরা বা এজেন্ট প্রভোকেটিয়ার যাদেরকে আমরা বলি, তারা নানাভাবেই কাজ করছে। শুধুমাত্র মানে জনগণের মনোযোগকে বিঘ্নিত করার জন্য সরকার একের পর এক বিভিন্ন পন্থা অবলম্বন করছে। সেই পন্থারই আমি মনে করি এটা ছিল একটা মর্মান্তিক ঘটনা। এই সমস্ত গণবিরোধী সরকার তারা মানুষকে মানুষ হিসেবে বিবেচনা করে না, মানুষের লাশ আর রক্তপাতের উপর দিয়ে হেঁটে যেতেই তারা ভালোবাসে। গোটা জাতিকে একটা গোরস্থান বানানোর প্রক্রিয়ায় তারা সবসময় লিপ্ত থাকে, এবং লিপ্ত থাকে বলে আজকে জনপদের পর জনপদ, আজকে পাড়া মহল্লা শুধু রক্ত ঝরছে আর মানুষের জীবন চলে যাচ্ছে, লাশ হচ্ছে জীবন্ত মানুষ। তারই একটি ঘটনা যে পঞ্চবটি গ্রামে একটি মন্দিরের সামনে তারা কাজ করছে, সেখানে আকস্মিক আক্রমণে দুজন মানুষ চলে গেল পৃথিবীতে, এবং মন্দিরে আগুন লাগানো। এগুলো যেন সব পরিকল্পিত নাশকতার এক একটা আমি বলবো যে তামাশা বা এক একটা নাটক, একটা প্রহসন সরকারের পক্ষ থেকে এগুলো তৈরি করা হচ্ছে। তো বললাম যে নিজেদের ব্যর্থতা, এই ব্যর্থতাগুলো বহুমুখী ব্যর্থতা। আপনার সামাজিক ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে তো আছেই, সমস্ত ক্ষেত্রে এই ব্যর্থতা, শিক্ষা ক্ষেত্রে ব্যর্থতা, সব ক্ষেত্রে ব্যর্থতা। আর বড় ব্যর্থতা হচ্ছে এখন হচ্ছে আর্থিক খাতে। আমরা একটা শূন্য গহ্বরের মধ্যে যেন বসবাস করছি। এইরকম একটি অনাচারমূলক পরিস্থিতির মধ্যে আমাদেরকে দিন যাপন করতে হচ্ছে। বারবার বলেছে আপনি কোথায় যাবেন, কোন খাতে যাবেন? শিক্ষা খাত বলেন, সামাজিক খাত বলেন, আপনার সারা বাংলাদেশের পাড়ায় মহল্লায় এমন কিশোর অপরাধ প্রবণতা বেড়েছে, মানুষের উপর দিয়ে গাড়ি চালাচ্ছে, দেখা যাচ্ছে কেউ না কেউ এমপি বা মন্ত্রী। এটা তো একটা ছোট ঘটনা। মাদকে সয়লাভ সারা বাংলাদেশ। কি করতে পেরেছেন? অথচ মাদকের নামে কত মানুষকে বিচার বহির্ভূত হত্যা করেছেন 2018-19 সালে, এটা তো দেশবাসী জানে। কিন্তু কি লাভ? মাদক যে দিকতে ঢোকে সেই দিকটা যদি ফাঁকা থাকে, তাহলে আপনি মাদক নিয়ন্ত্রণ কি করবেন? এবং আপনার এমপির বিরুদ্ধে মাদকের যে অভিযোগ, সেই এমপি বহাল তবিয়তে থাকে এবং প্রকাশ্য হুমকি তাই নিজের দলেরই আরেকদিন। তাহলে আপনি এই সামাজিক যে নিরাপত্তা, এটা রক্ষা করবেন কি করে? আর আপনার শিক্ষা তো একেবারে ধ্বংস করে দিয়েছে। ঢুলে ভরা পাঠ্যসূচি, বই, আর কি বলে জিপিএ 5 আর স্টার গোল্ডেন এ প্লাস এত ছড়াছড়ি। কিন্তু এরা যারা পাচ্ছে, বাংলাদেশের শিক্ষার বাড়ুক, হার বাড়ুক, এটা আমরা চাই, কিন্তু তত কোয়ালিটি শিক্ষা হতে হবে। এরা আবার ইউনিভার্সিটিতে কেউ চান্স পায় না, ইঞ্জিনিয়ারিং কলেজে চান্স পায় না। কি এত শর্ট সিলেবাস করে দ্রুত পাস, বেশি পাস দেখানো, এটা তো রাজনৈতিক কারণে। প্রধানমন্ত্রী, আপনি তো রাজনৈতিক কারণে করছেন, আপনি তো সঠিকভাবে ছাত্রছাত্রীদের মানুষ হওয়ার জন্য করছেন, তাদেরকে সত্যিকার অর্থে মানুষ হিসেবে গড়ে তোলার জন্য করছেন। এটা আপনার পলিটিক্যাল বেনিফিটের জন্য আপনি করছেন। এত এ প্লাসের যে ছড়াছড়ি, এটা করেছে রাজনৈতিক উদ্দেশ্যে। ওই ছেলে বা মেয়েটা উচ্চ শিক্ষার জন্য কোথাও চান্স পাচ্ছে না কেন? প্রচুর টিউশন ফি দিয়ে আপনার ভর্তি হতে হয় প্রাইভেট ইউনিভার্সিটিতে। ফলে আপনি ধ্বংস করছেন একটার পর একটা সেক্টর। তারপর সর্বোপরি আপনি যেটা করেছেন, বাংলাদেশের অর্থনীতিকে আপনারা নিয়ে গেছেন একটি চরম শূন্যের জায়গায়। আর তাদেরকে দিয়ে করেছেন, নিজেদের লোকদেরকে দিয়ে প্রশান্ত মহাসাগরীয় চুরি। এই প্রশান্ত মহাসাগরীয় চুরি নিশ্চিত করছেন মাফিয়া তন্ত্রের মধ্যে। বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক ঢুকবে না, কিন্তু মাফিয়ারা ঢুকবে, ঋণ খিলাপিরা ঢুকবে, কিন্তু সাংবাদিকরা ঢুকতে পারবে। যাই হোক, সাংবাদিক বন্ধুরা, আজকে যে উদ্দেশ্য নিয়ে আপনাদের সামনে আমরা উপস্থিত হয়েছি, আমরা এখন দলের পক্ষ থেকে এবং দেশটা
তারেক রহমানের তার উদ্যোগে নির্দেশে এখানে কিছু সহায়তা আমরা প্রদান করব। যে বিষয়ে আমরা বললাম যে মধুখালীর পঞ্চপল্লীর ঘটনা নির্মম নিষ্ঠুর পৈশাচিক ঘটনা, আমাদের দুজন শ্রমিক বন্ধুকে যে হত্যা, তার হতভাগা পিতা মাতা এবং তার ছোট ভাই, একমাত্র ছোট ভাই শিশু নিহত হয়েছিলেন আশরাদুল খান এবং আশরাফুল খান। তার পিতা মোহাম্মদ শাহজাহান খান এবং তার মাতা আয়েশা বেগম আমাদের এখানে এসেছেন। তাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করব যে আপনারা দয়া করে এখানে একটু আসবেন দলের পক্ষ থেকে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ সেটা ব্যাপকভাবে চলছে। সারা দেশে আমাদের নেতা কর্মীরা ভোট বর্জনের জন্য তারা লিফলেট বিতরণ করছে, মানুষকে তারা আহ্বান জানাচ্ছে এবং আমাদের একবার দৃঢ় বিশ্বাস যে প্রথম ফেজের যে নির্বাচন, সেই নির্বাচন আমাদের আহ্বান যেমন জনগণ সাড়া দিয়েছে এবং ভোট বর্জন যেমন সফল হয়েছে, দ্বিতীয় ধাপেরটাও তাই হবে। এখানে মানে সারা দেশে আমাদের যে সাংগঠনিক টিম, আমাদের নেতৃবৃন্দ, আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সবাই যাচ্ছেন এবং জনগণের কাছে লিফলেট বিতরণ করছেন, আহ্বান জানাচ্ছেন। কদিন আগে যশোর এলাকায় শামসুজ্জামান দুদু, তারপর জয়নুল আবেদিন ফারুক অনেকেই গেছেন, বিভিন্ন সারা বাংলাদেশেই এটা ব্যাপকভাবে যাচ্ছে। কর্মী সভা আমাদের যে বিষয়ে বর্জনের যে প্রস্তুতি সেটা মানে সমান তালে চলছে এবং আমরা নিশ্চিত যে এই দুর্বিনীত পীড়িত আওয়ামী লীগ সরকারকে মানুষ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছে, তার রিফ্লেকশন আবারও হবে দ্বিতীয় ফেজের উপজেলা নির্বাচন। ধন্যবাদ। এবং এই যে আহ্বান জানিয়েছেন দেশ নায়ক তারেক রহমান, তিনি প্রায় বক্তব্যের মধ্যে এগুলো জানিয়েছেন জনগণের কাছে। এটাও ব্যাপকভাবে মানুষের মনে সাড়া ফেলেছে এবং মানুষ মনে করে যে মানে এই দামি সরকারের নির্বাচনে যাওয়া মানে গণতন্ত্রের বিরুদ্ধে যাওয়া, মানে সত্য এবং ন্যায়ের বিরুদ্ধে যাওয়া। এখনো এদেশের মানুষ অত্যন্ত নৈতিকতায় উপর ভিত্তি করে তারা কাজ করে, তারা জানে কোনটা ন্যায় কোনটা অন্যায়। সুতরাং এই দামি নির্বাচনে যাবে না। দেশ নায়ক তারেক রহমানের আহ্বানে তারা সেই শপথ নিয়ে, সেই অঙ্গীকার নিয়ে তারা ভোট কেন্দ্রে যাবে না এবং ভোট কেন্দ্র তারা একটা শূন্য ভোট কেন্দ্রে লোক দেখানো যে নির্বাচনের যে একটা আনুষ্ঠানিকতা সরকার করে সেটাই তারা করবে ভোটার শুরু। ধন্যবাদ। আপনাদেরকে আমি বলি একেবারে মিথ্যা কথা। বিশ্ব পরিস্থিতির কথা তারা বলেছে, করোনার কথা তারা বলেছে, আপনার ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কথা তারা বলেছে, কিন্তু এইটার প্রভাব তো ওই সমস্ত আশেপাশের দেশ ইউরোপে তো হয়নি। ওখানে তো জিনিসপত্রের দাম বাড়েনি, ওইখানে তো জ্বালানি তেলের দাম বাড়েনি। এত দূরে আপনার বাংলাদেশে কেন বাড়ছে? এটা একমাত্রই হচ্ছে লুটতন্ত্র, মাফিয়াতন্ত্র এবং মানে এই যে সিন্ডিকেট বাসদের এটা অবদান। এটা আপনি দেখবেন প্রায় কোথাও আপনার গোটা ইউরোপে এবং অন্যান্য যে সমস্ত দেশ মধ্যপ্রাচ্য বলুন, প্রত্যেকটা জায়গাতে এটা করার কথা। ওরা তো পশ্চিমের দিকে, আর রাশিয়া এবং ইউক্রেনের যে যুদ্ধ হতো ওটাও তো পশ্চিমের দিকে। ওই দিকটা তো প্রথমে হবে, এটার এফেক্ট হবে। সেটা না হয়ে তারা দেশের কথা বলছে। এটা সবসময় বলে, ওই যে বললাম, এদের সবসময়ের কাজ দেখবেন যে একটা খুব অ্যাকিউট হয়ে গেছে, একটা কঠিন একটা বিপন্ন অবস্থা, তখন সেটাকে ডাইভার্ট করার জন্য আরেকটা তারা করবে এবং সেটা তারা চেষ্টা করে। ধন্যবাদ। नेता कर्मी को बात दिए सराय हाँ কি করবে
ওইখানে আহত অবস্থায় আরো 2 জন হাসপাতালে গুরুতর আহত, তারা আছেন, ওনারা আসতে পারেন নাই। সেই জন্য দলের পক্ষ থেকে সেখানকার আমাদের প্রতিনিধি, জনগণের প্রতিনিধি খন্দকার নাসিরুল ইসলাম, শাহাবুদ্দিন আহমেদ সতেজ আছে, তাদের মাধ্যমে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এই সহযোগিতা ওরা বলছে। আহতদের জন্য আমাদের লোকাল বিএনপি সামনে আসতে পারেন ভাই, সামনে 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 দেখাতে পারেন। এবার আপনি সবাই সরে যান, মুরব্বি আপনি সরে যান, মুরব্বি একটু সরে আসেন আপনারা, ওনার যান ভাই কাকে দিচ্ছে। হ্যাঁ ঘুরেন ঘুরেন, হ্যাঁ ঘুরেন, আশিক ভাই ঘুরে আসেন, বাইরে দিকে আসেন। ঠিক আছে, থ্যাংক ইউ।